আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ আমার নতুন পর্বে নতুন অতিথি চলে আসছে কথা বলতে আত্মহত্যা প্রতিরোধ নিয়ে। আত্মহত্যা প্রতিরোধমূলক অনুষ্ঠান শেষ নয়, হবে শুরু। আসলে যেখান থেকে মানুষ শেষ করে আর আমরা সেখান থেকে শুরু করার পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমার সঙ্গে যিনি আত্মহত্যা প্রতিরোধের নানান বিষয় নিয়ে কথা বলবেন, তিনি আমাদের সবার পরিচিত একজন মানুষ, গিয়াসউদ্দিন সেলিম। আসলে আমরা সবাই তাকে চলচ্চিত্র নির্মাতা হিসেবেই জানি। তার নির্মাণ, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা সেই নির্মাণের বাহিরে আজকে একটু কথা বলবো, এই যে একজন পরিচালক হিসেবে, মিডিয়া ব্যক্তি হিসেবে। যে ভাই, আমি আপনার কাছ থেকে প্রথমে যে বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি, তার আগে জানবো আপনার কি অবস্থা, কেমন আছেন, এটা যদি একটু আমি দর্শককে বলতেন। হ্যাঁ, আমি ভালো আছি এই মুহূর্তে। এবং ঠিক আছি আর কি। ওকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাইয়া, হুম। বুঝতে পারতেছেন যে আমাদের যে এখন যে সামাজিক যে অবস্থাটা বা আমাদের পারিপার্শ্বিক অবস্থার উপর একটু যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাই যে মানুষের আত্মহত্যার পরিমাণটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। কোনো না কোনো কারণে মানুষের মধ্যে এক হুম। ধরনের হতাশা কাজ করতেছে। তো এই যে হতাশা থেকে মানুষ আত্মহত্যা করতেছে, আসলে কি আপনার কাছে কি মনে হয় যে হ্যাঁ, আত্মহত্যা সকল সমস্যার সমাধান? না, এটা আমার একদমই মনে হয় না। কারণ মানুষ হিসাবে আমরা যখন এই পৃথিবীতে আসি এবং এই একটা মাত্র জীবন, আমার ধারণা এই জীবন অনেক অমূল্য জীবন আর কি। কোনোভাবেই এই জীবন একবার চলে গেলে আর ফিরে আসে না। তো মৃত্যু, স্বাভাবিক মৃত্যু খুব অবভিয়াস আমাদের জন্য। এবং কেউ মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবে না। আপনি জন্মিয়েছেন, আপনাকে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইড করা, যে আমি নিজে আত্মহননের দিকে এগিয়ে যাওয়া, এটা কখনো কোনো কাজের কথা না। মানে এতে আপনার যে অমূল্য সম্পদ এবং প্রত্যেকটা মানুষের যে অমূল্য সম্ভাবনা, অসীম সম্ভাবনা, এই সম্ভাবনার অপমৃত্যু আমি বলবো। এটা একটা জিনিস, আপনি যেটা বলেন সেটা সুন্দর কথা, যে আসলে হুম। আমরা আসলে কেউ সেটা কামনা করি না, কিন্তু তারপরেও কিন্তু আমরা বিভিন্ন কারণে হতাশা থেকেই আত্মহত্যাটা করে ফেলি। আর হুম। এই যে আমাদের মধ্যে এক ধরনের হতাশা যখন কাজ করে, সেটা তো আসলে পরিবারের যারা আছে তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় বোঝা উচিত, বা তারাই প্রথমে বুঝতে পারে যে আমার ছেলে বা আমার মেয়ে, তার যে স্বাভাবিক চলাফেরা, কথাবার্তা, সেটা কিন্তু এক ধরনের পরিবর্তন চলে আসে। কিন্তু হুম। আমরা কিন্তু অভিভাবক যারা আছে তারা কিন্তু সেই জিনিসটাকে উল্টা রিয়েক্ট করে, হুম। হুম। সেই বিষয়টা বুঝতে চায় না। এই বিষয়টা আপনিও একজন যেহেতু অভিভাবক, সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? মানে যেমন হতাশার তো মানসিক কারণ আছে, আবার কিছু শারীরিক কারণও আছে সম্ভবত। যদি ব্লাড সেলে হিমোগ্লোবিন কমে যায় অথবা থাইরয়েডের কোনো প্রবলেম হয়, আমার মনে হয়, আমি যেটুক পড়েছি বা জেনেছি আর কি, আমি তো আর ডাক্তার না। তো দেন ফিজিক্যাল কিছু কারণ আছে, আবার মেন্টাল কিছু কারণ আছে। যে আহ, বিফলতা, পরীক্ষায় ফেল, কি প্রেমে বিফলতা, কি কোনো একটা কাজে বিফলতা, অথবা পারিবারিক কলহ, ওর উপর যে ইম্প্যাক্ট ওই বাচ্চার উপর, নানা কারণে একটা বাচ্চা, স্পেশালি টিনেজাররা এবং এই সময়ের কম বয়সী ছেলে মেয়েরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং খুব সহজে ওরা জীবন আত্মহত্যার দিকে এগিয়ে যায় আর কি। তো এক্ষেত্রে পরিবার যেহেতু সবার সবসময় তার পাশে কাছে থাকে, তো ওরা লক্ষ্য করে যে ওর যে বিহেভিয়ারাল চেঞ্জ যে হচ্ছে, দেন এই ক্ষেত্রে খুব আমি বলবো যে সেন্সিটিভলি ওর সাথে ব্যবহার করা উচিত। ওকে এমন কোনো ব্যবহার করা উচিত না যে ও আরো বেশি রেগে যাবে, আরো বেশি হতাশ হয়ে পড়বে। আমার ধারণা যে যদি ভালোভাবে, সুন্দরভাবে বুঝিয়ে কথা বলা যায় এবং একটা মানুষকে, মানে স্পেশালি টিনেজারদেরকে যদি ইন্সপায়ার্ড করা যায়, এবং ওরা সে লেখাপড়া করছে না ধরলাম, তো লেখাপড়া তো মেরে করানো যাবে না, ওকে কনভিন্স করা যেতে পারে, ওকে রিওয়ার্ড দিয়ে করানো যেতে পারে। যে কোনো ছোটখাটো বিষয়ে প্রশংসা করলে আমার ধারণা যে মানুষের বাঁচার আকাঙ্ক্ষা অনেক বেড়ে যায়। যে একটা লোক, ও মৃত্যু কামনা করছে নিজের, যে আমি এখনই সুইসাইড করব, কি গলায় দড়ি দিব, কি বিষ খাবো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু ও যদি তখনই অ্যাপ্রিসিয়েশন, একটু একটু করে অ্যাপ্রিসিয়েশন পেতে থাকে, একটু একটু প্রশংসা, তো তোমার এটা ভালো, তোমার ওইটা ভালো, আমরা করি কি ফ্যামিলিতে ওর মন্দ দিকগুলো তুলে ধরি, যে তোমার এটা খারাপ, ওইটা খারাপ, সেটা খারাপ। ওর যে দু চারটা ভালো গুণ আছে, সেগুলো আসলে সামনে আনা উচিত।
এবং খারাপগুলা পরে বলো, যদি বলতে হয় আরো পরে। শুরুতে আসলে ভালোটা বলতে হবে, যে তোমার এটা ভালো, তুমি দেখতে সুন্দর, হোয়াট এভার ইট ইজ, তোমার চুল সুন্দর, তোমার বিহেভ সুন্দর, এই ব্যবহারটা তুমি ভালো করেছো, আচ্ছা না এই কাজটা তুমি ভালো করেছো, ছোট্ট যদি অল্পও করে ওটাকে বেশি করে বলা, ওকে অ্যাপ্রিসিয়েট করা। আর একটা লোক যখন অ্যাপ্রিসিয়েশন পেতে শুরু করে, তখন আর আমার ধারণা যে ওর হতাশা অনেকাংশে কমে যায় এবং ওর সুইসাইডাল টেন্ডেন্সিও কমে। সেটা তো একটা বিষয় কাজ করে। দেন আরেকটা জিনিস হচ্ছে আমরা আসলে ওই জিনিসটা ছেলে মেয়েদের কাছ থেকে বুঝতে চেষ্টা করি না, বা তাকে সেই মেন্টাল সাপোর্টটা দেই না। সেটা আমাদের প্রত্যেকেরই দেওয়া উচিত, যেটা আপনি বললেন যে ফ্যামিলিতে সবসময় সে থাকতেছে, সেখান থেকে আসলে প্রথমে মা বাবাকে বোঝা উচিত এই বিষয়টা। এটার আরেকটা ব্যাপার হচ্ছে জেনারেশন, আমাদের মা বাবা যারা বা আমরা যারা মা বাবা, তারপরে যারা মা বাবা আসবে, প্রত্যেকেরই একটা জেনারেশন গ্যাপ থাকে। আর প্রত্যেক আমার ধারণা যে বাংলাদেশে, স্পেশালি বাংলাদেশে প্রত্যেক মা বাবা চায় যে ওর জীবনে যত ব্যর্থতা, হ্যাঁ, এবং ওর জীবনে যত ড্রিম, ওইটা ওর সন্তান পূরণ করবে। দিস ইজ নট ফেয়ার। সন্তানের ড্রিম, সন্তানের সন্তানকে মানে ও নিজের ড্রিম পূরণ করবে, ও মা বাবার ড্রিম পূরণ করলে ওর আরাম হবে না। এটা একটা রাইট, এটা ওরটা ও করবে, কিন্তু এই যে আমরা মা বাবা হিসেবে আমাদেরও একটা দায়িত্ব থাকে তাদেরকে একটু শাসন করা বা বোঝানো। কিন্তু এখানে আমি আরেকটা আপনার সাথে অ্যাড করতে চাচ্ছি, এটা এখন বেশি দেখা যায় যে ছেলেমেয়েরা যখন কোনো কিছু আবদার করে থাকে, প্রত্যেকটা মা বাবাই চেষ্টা করে সেই জিনিসটা দেওয়ার জন্য। তো এট এ টাইম যখন দেখা গেছে এমন একটা জিনিস তারা আবদার করে বসে যেটা মা বাবার সামর্থ্যের বাইরে চলে যায়, এবং বিশেষ করে বাইক এবং আইফোনের একটা বেশি এই দেখা যায়, তখন সেই ছেলেটা কিন্তু সুইসাইড করতেছে, যে আমি এটা চাইলাম আমাকে কেন দিল না। যে আমরা অনেক সময় দেখি যে বাইক কিনে চাইছে দেয় নাই, বা আইফোন কিনে চাইছে দেয় নাই, তার জন্য ছেলেটা আত্মহত্যা করছে। এই যে দেওয়াটার একটা, যে তাদের চাওয়া মাত্র দেওয়া এবং একসময় না দিতে পারলে যে একটা সমস্যা, এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়? এইটা আমার ধারণা যে খুব ছোটবেলা থেকেই একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে রাখতে হয় আর কি, যে যতটুক সামর্থ্য, যে একটা বাবা মা ওর সামর্থ্যটা যেন ছেলেকে বা মেয়েকে সবসময় আপডেটেড রাখে। আমরা হয়তো বলতে চাই না যে আমার পকেটে টাকা নাই বা আমার লোন আছে, কিন্তু আমি তাও ছেলে মেয়ে চেয়েছে, আচ্ছা দিয়ে দিলাম, ওকে যাও তুমি এটা নাও, তুমি এটা নাও। সন্তান বাৎসল্য থেকে হয়, অথবা পারিপার্শ্বিকতার চাপে, যে সোসাইটি ওর বাচ্চাকে আইফোন কিনে দিয়েছে, আমিও একটা কিনে দেই। এরপরে আইফোন হয়তো 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা দাম, কিন্তু বাইক হয়তো 5-6 লাখ টাকা দাম, সে ও চেয়ে বসলো। তখন আর সামর্থ্য না থাকলে তখন এটা হতে পারে। তো এক্ষেত্রে আসলে বাবা মা খুব বাবা মা এবং বাচ্চা, ছেলে মেয়ে, ওরা আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই সবচেয়ে ভালো। যে বাবা মা খুবই শাসন করবে আর ও খুবই মান্য করে চলবে, এইরকম সম্পর্ক আর এখন চলবে না। পরস্পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে এবং মনের কথা পরস্পরই পরস্পরের কাছে খুলে বলতে হবে, আর সত্য বলার প্র্যাকটিস করতে হবে। মিথ্যা মানে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যাবে না। ওকে, অনেক সুন্দর কথা বলছেন। আসলে এটা আমাদের প্রত্যেক মা বাবাকে বোঝা উচিত। আমরা যদি আরেকটা বিষয় একটু আপনার সাথে শেয়ার করি, যে আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, ম্যাক্সিমাম সময় আমরা আসলে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম এইগুলা ইউজ করে থাকি। তো এখানে কিন্তু অনেক ধরনের স্ট্যাটাস আমরা দিয়ে থাকি। অনেক সময় দেখা গেছে আমাদের মনের কথাটাই প্রকাশ করে ফেলি, যে হ্যাঁ আজকে আমার মন ভালো নাই, বা আমি খুব হতাশার মধ্যে আছি। অনেক সময় লিখতেছি এই পৃথিবী আমার ভালো লাগে না, আমি আর বাঁচতে চাই না। তো এই যে স্ট্যাটাস গুলা দেখার পরে আমরা যারা মিউচুয়াল ফ্রেন্ড থাকি, বা অথবা সরাসরি ফ্রেন্ড হিসেবে ফেসবুকে অ্যাড থাকি, তো এটা কিন্তু আমরা অনেকে দেখে এড়িয়ে যাই। তো কিছুদিন পরে কিন্তু শুনতে পাই যে সেই লোকটা আত্মহত্যা করে মারা গেছে। তখন আমরা এক ধরনের আফসোস, আক্ষেপ, মানে সমবেদনা প্রকাশ করি। কিন্তু আমার কাছে কি মনে হয় না, এটা বিশেষ করে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, ওই স্ট্যাটাসটা দেখার পরে মনে হয় আমার তার সাথে একটু যোগাযোগ করা দরকার ছিল, বা তার সাথে একটু কমিউনিকেশন করা দরকার ছিল, যে সে কেন লিখতো, তার কি অবস্থা, তার খোঁজ খবর নেওয়া দরকার, যদি সে আমার কাছের লোক হয় বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে হয়। এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমারও তাই মনে হয় যে আসলে যদি আমার কোনো বন্ধু, আমার কোনো পরিচিত, আমার কোনো আত্মীয় এই ধরনের টেন্ডেন্সির মধ্যে পড়ে, তাইলে আমার প্রথমে ওর সাথে একটু কথা বলা উচিত। আসলে কথা বলা সবার আগে একটু কথা বলে নেয়া এবং সময় দেয়া, অথবা ওর বন্ধুদেরকে, ওর ফ্যামিলিকে একটু অ্যাওয়ার করা যে ওকে একটু নজর রাখো, ওকে একটু খেয়াল রাখো, ও তো বোধহয় হতাশাগ্রস্ত। এবং ও স্পেশালি আমার ধারণা যে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া, কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়া,
এগুলো যদি করা যায় তাহলে অনেক সুফল আসে, আত্মহত্যার রেশিও অনেক কমে যায় আমার ধারণা। দর্শক, আপনারা দেখছেন আত্মহত্যা প্রতিরোধমূলক অনুষ্ঠান শেষ নয় হবে শুরু। সৌজন্যে বাংলাদেশ সুইসাইড প্রোটেক্টিং অর্গানাইজেশন, একটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা যারা হতাশাগ্রস্ত বা আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে দেখা যায় তাদেরকে নিয়ে কাউন্সিলিং করানো হয় বা তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়া হয় এবং বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হয় যে আপনারা তাদের চিকিৎসা নেন, নিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য কাজ করে যাচ্ছে। আর আপনারা যারা দেখতেছেন বা পরবর্তী দেখবেন, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই অনুষ্ঠানটা শেয়ার করে দিবেন। সেলিম ভাইয়ের এই গুরুত্বপূর্ণ কথাগুলো, তার পরামর্শগুলো যাতে করে সবার কাছে পৌঁছে দিতে পারি। আমরা যাদের উদ্দেশ্যে করতেছি, আমাদের যদি এই প্রোগ্রামের মাধ্যমে একজনও সেখান থেকে ফিরে আসে তাহলে আমরা সার্থক হবো, আমাদের অনুষ্ঠান সার্থক হবে। ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে এখন আমরা মিডিয়াতে একটা বিষয় দেখি, এই ফিল্মে বা ওয়েব সিরিজ গুলাতে যে সুইসাইডের একটা আমরা দৃশ্যগুলো আমরা আসলে দেখাই, বা সেটা শেখার জন্য না, কাউকে সুইসাইড করার জন্য না, হয়তো গল্পের প্রয়োজনে বা গল্পের একটা ডিমান্ড থাকে, এই ধরনের কাজ করি। কিন্তু এটা কি কখনো মনে হয় যে এটা দ্বারা আমাদের সামাজিক কোনো প্রভাব পড়তে পারে বা পড়তেছে? যেমন সিনেমার বা টেলিভিশন মানে ভিজুয়াল মিডিয়ামের ইম্প্যাক্ট সোসাইটিতে বা মানুষের উপর অনেক প্রবল হয়, স্পেশালি সিনেমার ক্ষেত্রে সিনেমার ইম্প্যাক্ট অনেক প্রবল। যেমন আমরা ছোটবেলায়, আমি যখন এসএসসি পরীক্ষা টরীক্ষা দিলাম, যে বয়সে 16-17 বছর বয়স, সেই সময়ে আমরা তখন সত্যজিৎ রায়ের ছবি দেখতাম, সিনেমা দেখতাম। তো ওনার সব হিরোরা সিগারেট খেত। দেন আমিও সেই সময়, যে সিগারেট না খেলে তো আর হিরো হওয়া যাচ্ছে না, আমরা সিগারেটের মতো একটা বদ অভ্যাস সেই সময় ধরে ফেললাম। তো এবং যার পরিপ্রেক্ষিতে এখন আমি আমার সিনেমার ক্ষেত্রে আমার কোনো হিরোকেই আমি আসলে হিরোইক ভাবে সিগারেট খাওয়াই না। তো সুইসাইডাল স্টোরির প্রয়োজনে যদি সুইসাইড লাগে, তাইলে ওখানে আসলে সুইসাইডের নেগেটিভ ইম্প্যাক্ট যেন পড়ে সোসাইটিতে, ওটা যেন পজিটিভ না হয় যে সুইসাইড করা খুবই আনন্দের, সুইসাইড করলে জীবনে আর কোনো অসুবিধা নাই, এরকম কিছু আসলে দেখানো কোনো ফিল্ম মেকারের উচিত না, এটা পলিটিক্যালি ইনকারেক্ট হবে। হ্যাঁ, আর যদি গল্পের প্রয়োজন হয় সুইসাইড, তাহলে সুইসাইড করা ঠিক না এই ভঙ্গি যেন আসলে অডিয়েন্সকে উপর প্রভাব ফেলে, ওর মনোজগতে প্রভাব ফেলে, এরকম হওয়া উচিত আমার ধারণা। আর আরেকটা জিনিস, যে যেমন যারা সুইসাইড করে বা এই টেন্ডেন্সি যাদের আছে, ওদেরকে একটা সিম্পল কথা আমার লাগে আর কি, যে জীবন একটা এবং এটা অনেক বড় আসলে। হ্যাঁ, একটা লোক প্রায় 60-70 বছর নর্মালি বাঁচে এবং লাইফ অনেক আনন্দময়। ও যখন চূড়ান্ত বিচারে যে একদম সে হোম ঝোঁকের বসে তুমি যদি সুইসাইড করে শুরু করো, তো ওইটা তো একটা স্পেন আসতে, যে 10-15-20 সেকেন্ড বা 1 মিনিট বা 1.5 মিনিট এর মধ্যে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বা, এবং ওর মধ্যে তো তোমার আর ফেরার যখন ওয়ে নাই, আমার ধারণা ওই 1 মিনিট সে খুবই আক্ষেপ করে যে আহারে জীবন কত সুন্দর হইতে পারতো, জীবন নিশ্চয়ই সুন্দর। আমার তাই লাগে, কারণ আমার একটা সেলিম আল দীন আমাদের বড় নাট্যকার, বাংলাদেশের অনেক বড় নাট্যকার, তো ওনার একটা হাতদাই নামে একটা নাটক আছে, তো ওখানে মালু হাফেজ নামে একটা ক্যারেক্টার আছে। হ্যাঁ, তো ও ওর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, তো দেন ও মারা যাবে, কিন্তু মরার আগেও বলছে যে ওর ডায়ালগ এরকম, যে ওর 7 খানি জমি আছে আর নতুন বউ বিয়ে করছে, এই দুইটা রেখে ও আসলে ওর মরতে ভাল লাগছে না। আসলে যে মানুষের এই যে জীবনের আকাঙ্ক্ষা, এটা চিরন্তন আর কি। হ্যাঁ, জীবনের আকাঙ্ক্ষা চিরন্তন। আমরা হয়তো ঝোঁকের মাথায় কম বয়সে হুট করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো আমার ধারণা যে কারো যদি এরকম সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি আসে, সে তার সবচেয়ে কাছের বন্ধুটার কাছে আগে শেয়ার করা উচিত যে আমি এরকম ভাবছি, আর বন্ধুটারও উচিত তাকে সৎ পরামর্শ দেয়া, প্রয়োজনে সে না পারলে কে পরামর্শ দিতে পারবে তার কাছে নিয়ে যাওয়া। আসলে দর্শক, আপনারা বুঝতে পারছেন যে কথাগুলো আসলে এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত যারা এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে। আচ্ছা ভাইয়া, যারা এই মুহূর্তে যারা দেখতেছে বা পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানটা দেখবে, বা যাদের মধ্যে হতাশা কাজ করতেছে বা হতাশাগ্রস্ত অবস্থায় আছে বা এরকম টেন্ডেন্সি কারো মাথায় আছে যে সুইসাইড করার মতো, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে ডোন্ট ডু ইট, লাইফ বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল। এখন কিছু মুহূর্তের জন্য হয়তো মনে হয়
যে আমার কিচ্ছু নাই, আমার একটা আইফোন নাই বা আমার মোটরসাইকেল আমাকে কিনে দিল না। হ্যাঁ, তো তুমি যদি নিজে চেষ্টা করো, ডেডিকেটেডলি কাজ করো, লেখাপড়া করো, এইরকম তুমি মোটরসাইকেল কেন, তুমি তোমার পার্সোনাল জেট থাকতে পারে, তাই না? হ্যাঁ, পার্সোনাল জেটে তোমার ইয়ট থাকবে, মানে নাথিং ইম্পসিবল। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, শুধুমাত্র লাগে মেধা, শ্রম, ডেডিকেশন। হ্যাঁ, লেগে থাকলে 20 বছরের মধ্যেই, মানে 15 থেকে 20 বছরের মধ্যেই তোমার, এখন একটা মোটরসাইকেলের জন্য যে মারা গেছে, সে 20 মানে যদি লেগে থাকে 10, 15, 12 বছরের মধ্যেই সে আসলে হ্যারিয়ার চালাবে, আমার ধারণা আর কি। সুন্দর একটা কথা বলছেন। আসলে এটা যদি ইচ্ছা থাকে আসলে করা সম্ভব, যে হয়তো আমি আজকে পারতেছি না, আমি আজকে হতাশা, কিন্তু এটা আমার দ্বারা পাওয়া সম্ভব। কারণ মানুষ আরেকটা, দেখেন, দেখো একটা হ্যাঁ, জিনিস, যে মানুষের মনের যে জোর, সে শূন্যে ভেসে থাকতে পারে। আমরা মুনি ঋষিদেরকে দেখি তো, ধ্যান করেও ভেসে ওঠে। তো মানুষের ক্ষমতা অসীম, আমরা জানি না, আমরা আমাদের ক্ষমতার 5% কাজে লাগাতে পারি না। ঠিক আছে, আমাদের যে মাথার যে ক্ষমতা, আমাদের যে মেধার যে ক্ষমতা, তার 5-7% কাজে লাগাতে পারি সর্বোচ্চ। তো যে 10% লাগাতে পারে, সে তো বিল গেটস। অবশ্যই আসলে এটা হয়তো কাজে লাগানো উচিত সবার। আমাদের যে ব্রেন বা মেধা বলি আমরা, যেটা যেটা আছে সেটাকে আসলে কাজে লাগা উচিত। হয়তো সামরিক সময়ের জন্য হতাশা কাজ করে। ভাই আরেকটা জিনিস আমাদের এই হতাশার মানে একটা কারণ হিসেবে আমরা দেখতে পাই, বা আমাদের যে বেশ কিছু কারণ আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে একাকিত্ব। একটা বয়সের ভারে বা বয়স একটা যখন হয়ে যায়, মিডিল বয়সের মধ্যে দেখা যাচ্ছে ছেলে মেয়েকে বাহিরে রেখে সে দেশে অবস্থান করে, অথবা গ্রামে রেখে শহরে অবস্থান করে, অথবা গ্রামে থেকে শহরে অবস্থান করে। এই মানুষগুলোর মধ্যে কিন্তু এক ধরনের একাকিত্বতা বোধ কাজ করে। সেই একাকিত্বতা বোধ থেকে তাদের মধ্যে একটা আত্মহত্যার টেন্ডেন্সি চলে আসে। এই মানুষগুলাকে যারা বিশেষ করে আমি ফ্যামিলিকে দায়ী করি, যে ওই ফ্যামিলি এই মানুষটাকে এই বয়সে তার পাশে থাকা উচিত, হয়তো সেটা যে কারণে থাক না কেন, তার পাশে থাকা উচিত, কিন্তু তারা সেটা না করে সেই মানুষটাকে একা রেখে তারা হয়তো বাহিরে বা কোথাও থাকতেছে। তো এটা কিন্তু একটা আত্মহত্যা প্রবণতার একটা উদাহরণ আমাদের সামনে কিছুদিন আগে ঘটে গেল, সেটা আমি নাই বলি, একাকিত্ব থাকার কারণে। তো এটা কি প্রত্যেকটা ফ্যামিলির দায়িত্ব না, যে তার ফ্যামিলির বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিটা আছে বা মধ্যবয়সী যে ব্যক্তিটা আছে তাদেরকে সাথে নিয়ে একসাথে থাকা? এটা শুধু একটা জিনিস চিন্তা করলে এখানে হয় আসলে, এই যে তুমি ইয়াং, এখন ওই বাবার সন্তান যে, হ্যাঁ, মানে উনি না থাকলে তো তুমি থাকতে না, তাই না? হয়তো তুমি ওনার সম্পত্তি ভোগ করছো, কিন্তু ওনার এই বৃদ্ধ বয়সে ওনাকে তুমি আহ, একার ছেড়ে দিয়েছো। এটা খুবই অমানবিক ব্যাপার, এবং স্পেশালি সন্তানরা যদি এরকম করে থাকে, আহ, এবং এর জন্য পরবর্তীতে তাদেরকেও একই পরিণতির মধ্যে দিয়ে যেতে হতে পারে, থিঙ্ক অ্যাবাউট ইট। ঠিক আছে, যে তোমার জন্মদাতা পিতা ওর মাতা, যাদের কল্যাণে তুমি আজকে খুব তরুণ বয়সে সুখে শান্তিতে আছো মনে করছো, তো তুমিও বৃদ্ধ হবা, তোমারও একই সময় আসবে, এবং একই রকম হতাশা তোমাকেও গিলে ধরবে। তখন তোমার ছেলে মেয়েরা তোমার পাশে থাকবে না। এবং এইটা বংশ পরম্পরায় একটা সামাজিক শিক্ষার ভিতর দিয়ে মানুষ জুতোবদ্ধভাবে থাকে। তো হুট করে তুমি অস্বীকার করলা যে আমি স্বয়ম্ভু, হুট করে তুমি আইসা এখন খুবই তরুণ, খুবই উদ্দাম জীবন যাপন করছো, তোমার অতীত মনে নাই, তোমার ভবিষ্যৎ কি তুমি জানো না, খালি বর্তমান নিয়ে যদি পড়ে থাকো, হয়তো বর্তমানের ক্ষণিক সুখ তুমি পেতে পারো, কিন্তু আলটিমেট সুখ তোমার কপালে জুটবে না ভাই। আসলে এটা আমাদের প্রত্যেক ছেলে মেয়েকে করা উচিত, মা বাবার প্রতি যত্নশীল হওয়া, বা তাদেরকে সঙ্গে নিয়ে যেভাবেই থাকি না কেন তাদেরকে সঙ্গে নিয়ে একসাথে থাকার মধ্যে একটা আনন্দ আছে। তেমনি মা বাবার মধ্যেও একটা আনন্দ কাজ করে ছেলে মেয়েকে একসাথে নিয়ে থাকাটা। এটা হয়তো আমরা যে কারণে করি না কেন, হয়তো পড়াশোনার বা চাকরি, যে কারণে মা বাবাকে আলাদা রেখে আমরা আলাদা থাকি, কিন্তু তাদের খোঁজ খবরটা নিয়মিত রাখা উচিত। অ্যাটলিস্ট এইটুকু রাখা উচিত যে তাদের সাথে এখন যে একটা সুযোগ সুবিধা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ আছে, ভিডিও কলে কথা বলা যায়, তাদের সাথে একটু সময় দেওয়া উচিত আমি মনে করি, ভাইয়ের সাথে একমত হয়ে। ভাই আরেকটা জিনিস একটু যদি শেয়ার করি আপনার সাথে, যে আমাদের মধ্যে যখন এক ধরনের হতাশা কাজ করে, আমরা অনেকে চিন্তা করি আমি পাগল, যদি কোনো ডাক্তার দেখাইতে যায় বা কোনো সাইক্রিটিস্টের কাছে পরামর্শ নিতে যাই, হয়তো মানুষ আমাকে পাগল মনে করবো, যে আমি পাগল, আমি পাগলের চিকিৎসা করতে যাচ্ছি।
এই জিনিসটা বেশি কাজ করে তাদের মধ্যে। আমরা আসলে কিন্তু হতাশা থেকে বের হওয়ার অনেকে চেষ্টা করি না, যদিও চেষ্টা করি, সেটা আবার পারিপার্শ্বিক লোকজন বা আশেপাশের লোকজন বা প্রতিবেশী যারা আছে তাদের কারণে পারি না। তাদের কাছে মনে হয় যে আমি পাগল হয়ে গেছি, আমি পাগলের চিকিৎসা করতে যাচ্ছি, এই ভয়ে আমি একাই ঘরের মধ্যে বসে থাকি, যেটা হয় কি এই হতাশাটা আমার মধ্যে আরো বেশি কাজ করে। এই বিষয়টা আপনি কি বলবেন? এটা আসলে আমার ধারণা যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এটা পাগলের ব্যাপার না, কিন্তু মানে মানসিক ইনব্যালেন্স ভঙ্গি প্রত্যেক লোকের মধ্যেই আছে। কেউ আহ, একদিকে, কেউ অন্যদিকে। হ্যাঁ, তো দেন সারা পৃথিবীতে এখন মনোচিকিৎসা অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা, এবং এইটাকে কেউ কোনো পৃথিবীতে, কোনো জাতিতে, কোনো ধর্মে বাঁকা চোখে দেখে না। এই একমাত্র বোধহয় আমাদের দেশ বা এই পার্শ্ববর্তী মানে এই সাবকন্টিনেন্টের কিছু আমরা তো বহু ক্ষেত্রে আসলে খুবই আনকালচার পিছনে আছি আর কি, যে একটা লোকের হতাশা থেকে সে যদি সাইকিয়াট্রিস্টের কাছে যায় দুটা পরামর্শ নিতে, এবং প্রতিবেশীরা যদি ওরে পাগল বলে, তো যে পাগল বলে সে আসলে মানুষ হিসেবে কতটুকু শুদ্ধ, এটা একটু মাথায় রাখতে হবে। যে এটা তো একটা মনের অসুস্থতা। শরীর অসুস্থতা হলে আমার হাত ভাঙলো, কি আমি অ্যাক্সিডেন্ট করলাম, কি আমার কোনো একটা রোগ হলো, আমি ডাক্তারের কাছে গেছি, কোনো অসুবিধা নাই। কিন্তু মনের যদি অসুখ হয়, প্রত্যেকটা লোকেরই মনের অসুখ হতে পারে, এবং কিছু কিছু সবারই মনের অসুখ আছে। আমরা হয়তো কেয়ার করি না, পাত্তা দেই না, নিজে নিজে হয়তো সাফার করি, কাউকে বলি না। কিন্তু শরীরের শরীরের সুস্থতার জন্য যেমন ডাক্তার দরকার, মনের সুস্থতার জন্য সাইকিয়াট্রিস্ট দরকার। এবং এটা কোনো হাসির ব্যাপার না, এটা তুচ্ছ তাচ্ছিল্য করার ব্যাপার না। এই সংস্কৃতি আমাদের প্রত্যেককে চর্চা করতে হবে আসলে। এটাই আমার কথা আর কি, যে এখানে আমাদেরকে একটু কিন্তু জি বলেন। আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে, একটু আধুনিক মনস্ক হতে হবে, যে মনের চিকিৎসা করা কোনো খারাপ কিছু না। না, এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, আপনার যদি দেখেছে হাত ভেঙে যায় বা আপনার যদি বড় ধরনের কোনো অসুস্থতা দেখা দেয়, আমরা কিন্তু অনেকে এসে ডাক্তারি পরামর্শ দিই, এখানে যান, ওখানে যান, অমুক ডাক্তারকে দেখান, অমুক মেডিকেলে নিয়ে যান। যখন একটা মানুষ মন খারাপ হয়ে ডিপ্রেশনে ভুগতেছে, তখন কিন্তু তার পাশে গিয়ে কেউ সাজেশন দিচ্ছে না যে এটা আপনি আমার অমুক একজন। দেখো, আমার ধারণা যে এটা ল্যাক অফ ইনফরমেশন। আমাদের এই বিষয়ক একটা জোরালো ক্যাম্পেইন দরকার আছে না, এবং এই এই দায়িত্ব আসলে সরকারেরই নেওয়া উচিত। যে এইডস যখন ছড়াতে শুরু করলো, তখন তো বড় ক্যাম্পেইন হলো, তাই না? ওটা ফিজিক্যাল রোগ। তারপরে যক্ষা, কুষ্ঠ সবকিছু নিয়ে আমরা আসলে, যেমন আমরা অনেক বড় ক্যাম্পেইন করলো, এবং এখন কুষ্ঠ প্রায় শূন্যের কোঠায়, যক্ষা নাই, যক্ষা নিরাময় সম্ভব, তাই না? এই যে রোগ নিয়ে, ফিজিক্যাল রোগ নিয়ে যে পরিমাণ ক্যাম্পেইন, মনের রোগ নিয়ে কিন্তু কোনো ক্যাম্পেইন নাই। আমার ধারণা যে এটা একটা খুব সুপরিকল্পিত ক্যাম্পেইন হওয়া উচিত, যে মনের রোগ আসলে রোগ, এর জন্য চিকিৎসকের কাছে যেতে হয়। এটা কোনো হাস্যরসের ব্যাপার না। আমিও সেলিম ভাইয়ের সাথে একমত হয়ে বলবো যে এটা ব্যক্তি উদ্যোগ না, এটা সরকারি উদ্যোগে এগিয়ে আসতে হবে, বা বিভিন্ন এনজিও যারা আছে, যারা কাজ করতেছে তাদেরকেও কিন্তু, শুধু আমরা যদি একা এগিয়ে আসি বা বাংলাদেশ সুইসাইড প্রোটেক্টিং অর্গানাইজেশনের মতো যারা কাজ করে যাচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে বা আত্মহত্যা প্রতিরোধ নিয়ে, শুধু তাদের একার দায়িত্ব না, বা একা এগিয়ে গেলে হবে না, সবাই যদি সম্মিলিতভাবে এগিয়ে কাজ করে তাহলেই মনে হয় এটা থেকে বের হয়ে আসাটা আমাদের পক্ষে সম্ভব। তো আমাদের এই অনুষ্ঠানটা যদি কেউ দেখে থাকেন, সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী, তাদের কাছে অনুরোধ থাকবে যে এটা নিয়ে আপনারা কিছু ভাবেন, কারণ আত্মহত্যার পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই কষ্টকর। কারণ যে ব্যক্তিটা আত্মহত্যা করছে সে শুধু একা চলে যাচ্ছে না, তার পরিবার, তার আত্মীয় স্বজন সবাই সেটার ভুক্তভোগী হয়ে যাচ্ছে। সেই ছেলেটা যদি সংসারে বড় হয়, তাহলে সেই সংসারের অবস্থাটা খারাপ হয়ে যায়। সেই সংসারে যদি বাবা বা মা কেউ হয়, যে কেউ হোক, তাদের সেই সংসারে একটা ধরনের প্রভাব পড়ে থাকে। তো ভাই, আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি আপনার ব্যক্তিগত মতামতের মধ্যে। সেটা হচ্ছে যে আমরা এখন এই যে মানে আমাদের পাঠ্যপুস্তকের কথা যদি বলি, এই পাঠ্যপুস্তকে কিন্তু অনেক ধরনের কিছু নতুন নতুন কিছু যোগ হচ্ছে, কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে বা আত্মহত্যার এই বিষয়গুলা এক ধরনের মানে প্রতিরোধের কোনো, যদি কোনো একটা সাবজেক্ট অ্যাড করা থাকে, তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে সেই ছেলে মেয়েগুলা শুরু থেকেই এই বিষয়গুলা জানতে পারে যে মানসিক সমস্যা হতেই পারে বা মানসিক সমস্যা আসতেই পারে, হতাশা আসতেই পারে।
সেটা থেকে ওভারকাম করার মতো বিভিন্ন স্টেপ থাকে। এই স্টেপগুলো যদি পাঠ্য পুস্তকে মানে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কিন্তু সেই ছোট্ট ছোট ছেলে মেয়েগুলো শুরু থেকেই জানতে পারে। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আমাদের তো এমনি দেখো, আমাদের নাইনে টাইনে, এইটে বা নাইনে সেক্স এডুকেশন আছে বোধহয়। তো ম্যাক্সিমাম স্কুলে আমি শুনেছি যে ওরা, টিচাররা পড়ায় না, বলে যে বাড়িতে পড়ে নিও তোমরা, ঠিক আছে। তো দেন শিক্ষা পলিসিতে এই যে শারীরিক রোগ শোকের যদি আহ, প্রতিকার থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিকার থাকে শরীরের, এই সমস্ত বিষয়ে সাবজেক্ট থাকে, তাহলে মনের রোগেরও একটা আসলে সাবজেক্ট থাকা উচিত আর কি, মানে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার থাকা উচিত, যে এই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা যেন ছেলেমেয়েরা ছোটবেলাতেই পায়। এটা তোমার সাথে আমি একমত। না, এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে ছোট যে আমি ছেলে মেয়ের কথা কেন বললাম, তো ওই ছেলে মেয়েগুলো যখন বড় হচ্ছে, পড়াশোনা শেষ করতেছে, চাকরির পিছনে দৌড়াচ্ছে, চাকরি হচ্ছে না, তার কেরিয়ার হচ্ছে না, তখন কিন্তু তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করতেছে। ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে, সে রিলেশন করলে সেই রিলেশনের জায়গা থেকে একটা প্রেশার আসে, পারিপার্শ্বিক আশেপাশের লোকজন তাদেরকে একটা প্রেশার দেয়, অমুকের ছেলে এটা করতেছে, অমুকের ছেলে তো এটা চাকরি পাইছে, তুমি পাও না কেন, মা বাবা বলতেছে ওর ছেলে এটা হয়েছে, তুমি এটা করতে পারতেছো না। এই যে সবকিছু মিলে তাদের উপর কিন্তু এক ধরনের একটা চাপ প্রয়োগ হয়। সেই চাপটা কিন্তু তাদেরকে হতাশায় ফেলে দেয়, যে হ্যাঁ আমার দ্বারা তো আসলে কিছু হচ্ছে না, হয়তো আমার দ্বারা আর কোনো কিছুই হবে না। তো আমার দ্বারা যেহেতু কোনো কিছুই হবে না, তো আমাকে বেঁচে থেকে কি লাভ? দেখো, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শুধু প্রতিযোগিতা করতে শেখাচ্ছে। হ্যাঁ, তো তুমি যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আমরা শুধু সহমর্মিতা শেখাতে পারি 10 বছর, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, এই 10 বছর আহ, কারিগরি শিক্ষা বা অঙ্ক, বাংলা, ইংরেজি যা যা পড়াবে, তার সাথে শুধু সহমর্মিতা শেখাবে, এই যদি করা যায়, ঠিক আছে, তাহলে এই 10 বছরের যেই জেনারেশন পরবর্তীতে ওরা বড় হবে, দেশ চালাবে, হ্যাঁ, দেন আমার ধারণা যে পুরো ব্যাপারটারই সমাধান হয়ে যাবে। আমার অভিজ্ঞতা থেকে আরেকটা জিনিস আপনার সাথে আমি শেয়ার করি, এটা আমি বেশ হুম, কয়েকটা ছেলে মেয়ের মধ্যে দেখতে পাইছি। যে হুম, তার চিন্তা ছিল সে আহ, ডাক্তার হবে, মা বাবা জোর করে তাকে ইঞ্জিনিয়ার বানাবে। হুম, অথবা সে দেখা গেছে আর্টস নিয়ে পড়বে, মা বাবা জোর করে তার উপর সায়েন্স চাপিয়ে দিচ্ছে। হুম, অথবা ছেলেটা হচ্ছে গায়ক হওয়ার জন্য সে গান নিয়ে চর্চা করতেছে, মা বাবা সেখান থেকে বের করে তাকে হয়তো কোনো অভিনয়ের জন্য চেষ্টা করছে। মানে এক কথা হচ্ছে যে ওর যে আশা যেটা হওয়ার, মানে তার যে চাহিদাটা সেটা আমরা প্রাধান্য দিচ্ছি না, মা বাবার চাহিদাটাকে প্রাধান্য দিচ্ছি। মানে তার স্বপ্নকে প্রাধান্য না দিয়ে মা বাবার স্বপ্নকে প্রাধান্য দিচ্ছে। এটা হ্যাঁ, আমি শুরুতেই বলেছি যে মা বাবারা মানে আমার স্পেশালি মা বাবারা ওদের জীবনের অসম্পূর্ণ যে স্বপ্ন ওনার পূরণ হয় নাই, ওইটা কখনো ছেলে মেয়ের দিয়ে পূরণ করানোর কোনো দরকার আমরা দেখি না, কারণ ছেলে মেয়ে যা হতে চায় তাকে সে ব্যাপারেই উৎসাহ দেওয়া উচিত। এটা আমার একদম পরিষ্কার কথা ভাই। দেখ, হ্যাঁ হ্যাঁ, এটা হয়, কারণ দেখা যাচ্ছে তো ছেলেটা নিচ্ছে, মা বাবার অমতে নিচ্ছে, মা বাবাকে খুশি করার জন্য নিচ্ছে, আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত সেটা হচ্ছে না, হুম, সেটার বিপরীতে সে চলে যাচ্ছে, অথবা সে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, সেটাও হচ্ছে হুম, না, মা বাবা যেটা করতেছে সেটাও হয় না, তার হুম, মধ্যে হুম, সেই হতাশাটা কাজ করে। তো ভাই আমরা এই করব, শেষ করব। শেষ করার হ্যাঁ, আগে শেষ আমি কর। আপনার কাছে একটা জিনিস, যেটা আপনার সময় স্বল্পতা, হুম, যারা দর্শক আছে আপনার, আপনার ভক্তবৃন্দ আছে, আপনার হুম। সিনেমা পাগল যারা আছে, হয়তো তাদের মধ্যে যদি এরকম কেউ থাকে, তাদের উদ্দেশ্যে বিশেষ কি বলবেন? না মানে কেউ যদি সিনেমা বানাতে চায়, সাংস্কৃতিক চর্চা করতে চায়, তার যদি ভালো লাগে, তাহলে আমার ধারণা যে কাজটা একটু মন দিয়ে করলে, একটু জানাশোনা আর মধ্যে থাকলে, একটু লেখাপড়ার মধ্যে থাকলে, এই বিষয়ক আর কি, যে সিনেমা বানাবো, সিনেমা নিয়ে একটু পড়া, আহ, আহ, সাহিত্য পড়া, বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য, এগুলো একটু পড়াশোনা করলে সুবিধা হয় আর কি, কাজটা করতে খুব ও আরামে কাজটা করা যায়। আর একটা জিনিস লাগে আসলে, সেটা হচ্ছে তুমি একটা স্বপ্ন দেখবা, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ডেডিকেশন দরকার, পরিশ্রম দরকার। এই পরিশ্রম করার মানসিকতা থাকলেই জীবনে সাফল্য আসে। আমরা আপনার কাছ থেকে নেক্সট কি পাই, মানে আশা করতে পারি আমরা? আমার নতুন আগ্রহ সিনেমা কিসে আসবে, আছি? আমার ধারণা আগামী বছরের শুরুর দিকে, ফেব্রুয়ারির দিকে হয়তো আসবে আমার নতুন সিনেমা কাজল রেখা। তো যারা যারা এই অনুষ্ঠান শুনছেন সবাইকে হলে যাওয়ার নিমন্ত্রণ থাকলো। এটা বাংলার ঐতিহ্যের সিনেমা। আমরা প্রায় 400 বছর আগের বাংলাদেশকে দেখব, এবং আমাদের সোনালী অতীতের একফালি রোদ আমি দর্শকের গায়ে মাখানোর প্রয়াস এই কাজল রেখা করা। সবাই আমার ধারণা ভালো লাগবে, অনেক গানের ছবি কাজল রেখা।
না, এটা আমরা আসলে দর্শকরা জানি যে গিয়াসউদ্দিন সেলিম মানে সুপারহিট কোনো কিছু আসতেছে, হয়তো বছরে একটা বা দুইটা সিনেমা আসতেছে, কিন্তু সেটা দেখার মতো। আমরা হলে গিয়ে আসলে নিরাশ হয়ে ফিরি না এ পর্যন্ত যে সিনেমাগুলো আমরা দেখেছি। যদি বিশেষ করে মন পড়ার কথা বলি, হুম, অসাধারণ সিনেমা, যেটা হুম, আরো যুগ যুগ মানুষের মুখে থাকবে। শেষ মনে হয় গুনিন ছিল। হুম, গুনিন, পাপ্পুন্ন, হ্যাঁ, পাপ্পুন্ন। পাপ্পুন্ন, পাপ্পুন্ন ওয়েব সিরিজটা আমরা দেখলাম সিয়ামের, যেটা। হুম, আর গুনিন তো শরীফুল হুম, রাজের আর হচ্ছে হুম, পরিমণির ছিল। হুম, সেই ভৌতিক যে কাহিনীটা, আমি হুম, আপনার মুভিটা দেখেছি, হুম, পাপ্পুন্ন দেখেছি। তো হুম, অসাধারণ লেগেছে। আমরা এটা চাই আপনার কাছ থেকে এ ধরনের আহ, আরো ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিবেন। সেই জন্য আপনার সুস্থতা কামনা করতেছি। আর বাংলা সিনেমার যেহেতু একটা জয় জয়কার এখন চলে আসতেছে, আগের সেই দিনগুলো থেকে বেরিয়ে এখন ভালো অবস্থা যাচ্ছে। এটা আরো ভালোর দিকে যাবে আপনাদের মাধ্যমেই। তো দর্শকদের উদ্দেশ্যে তো বললেন। এখন যদি আমি একটু ছোট্ট করে আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে হুম। আহ, বাংলাদেশ সুইসাইড প্রোটেক্টিং অর্গানাইজেশন সম্পর্কে যদি কিছু বলেন। না, না, এটা একটা খুবই মানবিক দায়িত্ব পালন করছে বাংলাদেশ সুসাইড প্রোটেক্টিং অর্গানাইজেশন। যে খুবই কোমলমতি ছেলেরা, মেয়েরা অথবা বয়স্ক যারা হতাশা থেকে সুইসাইডের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের রেস্কিউ করার জন্য এরকম একটা স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের এই মহৎ উদ্দেশ্য যেন আহ, সফল হয়, আরো ভালোভাবে ওরা সুইসাইডের রেটটা কমিয়ে আনতে পারে। এবং এর জন্য সামাজিকভাবে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করছি আমি, এবং আমার ব্যক্তিগতভাবেও, যে সবাই এই কাজ করতে পারে না রে ভাই। এই যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এইটা এই এই যুগে আর হচ্ছে না, কিন্তু তোমরা যে এর পিছনে লেগে আছো, এই জন্য আমার পক্ষ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ সেলিম ভাইকে, ধন্যবাদ দর্শককে, যারা দেখছেন সবাইকে। আমি সবাইকে শেষের দিকে একটা কথা বলি যে আপনার আশেপাশে হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। তাদেরকে ভালো থাকার জন্য একটু ভালো পরামর্শ দেন, একটু মানসিক সাপোর্ট দেন। আর যদি সেটুকু না পারেন, অন্তত বাংলাদেশ সুইসাইড প্রোটেক্টিনকে একটু জানান বা তাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেন। এখানে মানসিকভাবে যে মানুষকে সহযোগিতা করা হয়, মানসিক সাপোর্ট দেওয়া হয়, বা আত্মহত্যার যে কোনো সমস্যার সমাধান না, সেইটুকু তাদেরকে বোঝানো হয়। সেটা হচ্ছে বিনা অর্থে, শুধুমাত্র মানুষকে বাঁচানোর স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি, একটা ভালো কাজ করতে পারতেছি, সেই আত্মতৃপ্তি থেকে করে যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, আপনার আশেপাশে মানুষকে ভালো রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমার নতুন আরেকটা পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। হয়তো নতুন কোনো অতিথিকে নিয়ে, অথবা কোনো এক পর্বে আবারও সেলিম ভাইকে নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে ভালো ভালো কথা বলার জন্য। তো সবাই ভালো থাকবেন। সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবেন কোন এক সময়, সেই আশা রাখতেছি ওকে। এবং আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি। দর্শক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। শুভরাত্রি।